আমি তখন থাকতাম আমার খালার বাড়িতে। মা বাবা দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যাবার পরে আমার জায়গা হয় খালার বাড়িতে। খালার দুই মেয়ে রিনি আপা আর ঝিনি আপা, একসাথে ডাকলে খুবই ভালো লাগতো শুনতে, রিনি ঝিনি। আর ছিল খালার এক ছেলে, নাম খালিদ। খালিদ ভাই আমার থেকে বছর পাঁচেকের বড়। আমার যখন ৮ বছর তখন খালিদ ভাইয়ের ১৩ বছর। ওই ১৩ বছরে খালিদ ভাই ছিলেন অনেক গম্ভীর। আমার ভয় করতো তাকে। বড় হবার সাথে সাথে তার গম্ভীরতা যেন আরও বাড়তে থাকে। রিনি আপা আর ঝিনি আপা ওরা ছিল খুব মজার মানুষ, অনেক আদর করতেন আমাকে। খালা খালুও কখনো আমাকে তাদের পরিবারের বোঝা বা বাড়তি কেউ মনে করেননি। কিন্তু আমি যেন নিজের মনে নিজেই কুঁকড়ে থাকতাম, নিজেকে আষ্টিত মনে হতো। অনেক কিছু করতে চাইলেও করতাম না, মনে হতো এসব আমার জন্য না। এইভাবেই দিন যেতে লাগলো। রিনি আপা ঝিনি আপার বিয়ে হয়ে গেল। রিনি আপা থাকেন আমেরিকায়, তার ছোট্ট একটা ছেলেও হয়েছে। আর ঝিনি আপা থাকেন চট্টগ্রামে। ২-১ মাস পর পর বেড়াতে আসেন। আমি এখন অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আর খালিদ ভাই পড়াশোনা শেষ করে সবে মাত্র একটা চাকরিতে ঢুকেছে। উনি তার ছোটবেলার থেকে আরও গম্ভীর হয়েছেন। প্রয়োজনের বাইরে একটা কথা উনি বলতে পারেন না। আমার মনে হয় উনি আমাকে সহ্যও করতে পারেন না। থাক, তাতে আমার কি, আমি হলাম আশ্রিত। আমার এত কথা মনে হলে তো চলবে না। খালা একবার ওনাকে বলেছিলেন অফিসে যাওয়ার পথে আমাকে কলেজে নামিয়ে দিতে। উনি এমনভাবে খালার দিকে তাকালেন যে খালা নিজেই ভয় পেয়ে গেলেন। আমি কোনো রকমে বললাম লাগবে না, আমি আমার মতোই আসা যাওয়া করতাম। এর মধ্যেই একদিন ঝিনি আপা এলেন ওনার দেওরকে সাথে নিয়ে। ঝিনি আপা থাকবেন মাসখানেক। আর ওনার দেওরের কি একটা অফিসিয়াল কাজ পড়েছে, তাই ২-৩ দিন থাকা লাগবে। ওনার দেওর অনেক গল্প করতে পারেন। একদিন বিকেলে ছাদের গাছগুলোতে পানি দিচ্ছিলাম, তখন ঝিনি আপার দেওর এলেন, টুকটাক কথা বলছিলেন। এমন সময় খালিদ ভাই ছাদে এসে আমার দিকে এমনভাবে তাকালেন, আমি আস্তে নিচে নেমে গেলাম। আমি পারতপক্ষে ওনার সামনে পড়তে চাই না। ঝিনি আপার দেবর চলে গেলেন, গিয়েই উনি ঝিনি আপাকে ফোন করে বললেন আমাকে বিয়ে করতে চান। ঝিনি আপা তো সাথে সাথেই খালাকে জানালেন আর আমার মতামত জানতে চাইলেন। আমি আগে পিছে চিন্তা না করেই বললাম আমি রাজি। আসলে আমি আর আশ্রিত হয়ে থাকতে চাই না, আমার নিজের একটা ঠিকানা চাই। ঝিনি আপা এই বিয়ে নিয়ে খুবই উচ্ছ্বাসিত, আমারও মন্দ লাগছে না। সেদিন সন্ধ্যায় ঝিনি আপা আর আমি গল্প করছিলাম। খালিদ ভাই এসে বললেন তুলি যা, আমি আপার সাথে কথা বলবো। আমি বের হয়ে গেলাম। আপার সাথে ওনার কি কথা হলো জানি না, তবে ঝিনি আপা রুম থেকে বের হয়ে খালার কাছে গেলেন। একটু পরে খালা আমাকে ডাকলেন। আমি খালার কাছে যেতেই খালা আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেয়ে বললেন আমার মনের আশা পূরণ হচ্ছে রে মা। যেই কথা কখনো মুখ ফুটে বলতে পারিনি তাই আজ পূরণ হচ্ছে। কি আশা খালা? খালিদ তোকে বিয়ে করতে চায়। আমি মনে মনে কতবার ভেবেছি কিন্তু মুখে বলার সাহস পাইনি। আজ খালিদ নিজের মুখে ঝিনিকে বলেছে। এই কথা শোনার পর আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। খালিদ আমার কাছে এত আতঙ্কের নাম আমি কিভাবে না আর ভাবতে পারছি না। কিন্তু খালা আমি এই বিয়ে করতে পারবো না। কেন রে? আমার খালিদ তো ছেলে খারাপ না। না না, আমি তা বলিনি। তাহলে কেন রাজি না তুই? খালা আমি খালিদ ভাইকে খুব ভয় পাই। ধুর পাগলি, এটা কোনো কারণ হলো? সব ঠিক হয়ে যাবে। কিন্তু খালা। আর কিন্তু না, যা ঝিনির সাথে কথা বলে সব কিছু ঠিকঠাক করে নে। বিয়ে তো আর ছোটোখাটো কোনো ব্যাপার না। আর আমি রিনিকে ফোন দিয়ে সুসংবাদটা জানিয়ে দেই। বুঝলাম খালাকে বলে কোনো লাভ নেই, কিন্তু কাকে বলবো? কে বুঝবে আমার কথা? রিনি আপাকে বলবো? রিনি আপাও খুশি, উনি বলছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে পড়িয়ে রাখতে। উনি আসলে ধুমধাম করে অনুষ্ঠান হবে। ওনার জন্য যেন বিয়ে না পেছানো হয়। আমার বুক ঠেলে কান্না আসছে। কার কাছে যাব? কে বুঝবে আমার ব্যথা? হঠাৎ করে খালুজানের কথা মনে পড়ল। হ্যাঁ, খালুজানই পারবে সব কিছু ঠিক করতে। আমি দৌড়ে খালুজানের রুমে চলে গেলাম। খালুজান তখন বারান্দায় বসে আছেন। আমি দৌড়ে গিয়ে ওনার পায়ের কাছে বসে পড়লাম। ওনার পায়ের উপরে মাথা রেখে কান্না শুরু করলাম। জানি না কোথা থেকে আমার এই বাঁধ ভাঙা কান্না এলো। আমার কান্নায় খালুজান হকচকিয়ে গেল। উনি বারবার জানতে চাইলেন কি হয়েছে।
কিন্তু কান্নার দমকে আমি বলতেই পারছিলাম না। খালুজান জোরে জোরে ঝিনিয়াপাকে ডাকতে লাগলেন। ঝিনিয়াপা বারান্দায় এসে দাঁড়ালেন। খালু জিজ্ঞেস করলেন, তুলির কি হয়েছে, এভাবে কাঁদছে কেন? ঝিনিয়াপা, ওর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ, কিন্তু তাতে তো ও হাসি খুশিই ছিল। হঠাৎ করে বর পাল্টে যাওয়াতে ওর এই কান্নাকাটি। বর পাল্টে গেছে মানে কি? আর এভাবে হেয়ালি করে কথা বলছিস কেন? বাবা শোনো, তোমার ছেলে বলেছে তুলিকে সে বিয়ে করবে। অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তাও যেন আমরা না করি। আর এরপর থেকেই তুলির কান্না শুরু। খালিদ, এরপর খালু আমার দিকে তাকিয়ে বললেন, তোর কি খালিদকে পছন্দ না? আমি জোরে জোরে মাথা নাড়িয়ে না বলে দিলাম। খালু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যেখানে তোর পছন্দ না সেখানে জোর করে কেউ কিছুই করতে পারবে না। তবে আমার খালিদ কিন্তু পাত্র হিসাবে খারাপ ছিল না, ভেবে দেখতে পারতি মা। এরপর ঝিনি আপার দিকে তাকিয়ে বললেন, তুলি যেখানে খুশি থাকবে সেখানে ওর বিয়ে দিব আমি। আশফাকের সাথে বিয়ের কথায় আমি ওকে খুশি দেখেছি। আর যখন একটা বিব্রতকর পরিস্থিতিতে তৈরি হয়েছে, তাই এমনভাবে কথা বলো যাতে বিয়ের কাজটা দ্রুত হয়। ঝিনি আপা বললেন, আর বাবা খালিদ, ওর সাথে আমি কথা বলবো। খালুর কথা শুনে আমার বুক থেকে যেন 100 মণ ওজনের পাথর নেমে গেল। নিজেকে অনেক ফুরফুরে লাগছিল। আমি চোখ মুখ মুছে আমার কাজে মন দিলাম। কিন্তু ঘরে একটা থমথমে ভাব। এত আলো চারিদিকে, তবু যেন ঘরটা অন্ধকার হয়ে আছে। আজ শুক্রবার, ছুটির দিন, সবাই বাসায়। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই রান্নাঘরে ঢুকলাম। শুক্রবার দিনটায় আমি টুকটাক রান্না করি। অন্যান্য দিন তো কলেজে থাকতে হয়, তখন খালা আর বুয়া দুজনেই সামলান। নানান কথা চিন্তা করতে করতে নাস্তা বানাচ্ছিলাম। এখন সবাই ঘুমে। ছুটির দিনে খালিদ ভাই 10টা 11টা পর্যন্ত ঘুমায়। সবার খাওয়ার শেষে উনি খায়। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে যাবে খাবার টেবিলে। খালিদ ভাইয়ের সাথে খালু এখনও কথা বলেননি। তবে আমি জানি খালুজানের কথা খালিদ ভাই অমান্য করবেন না। নানান ভাবনার মধ্যেই সকালের নাস্তার পর্ব শেষ হলো। একজন এখনও খায়নি। উনি আস্তে আস্তে 11টা বাজবে। আমি খালিদ ভাইয়ের খাবার টেবিলে রেখে দুপুরের রান্নায় মন দিলাম। খালিদ ভাই আসলেন, উনি খাচ্ছেন আর পাশে ঝিনি আপা বসে কথা বলছিলেন নিচু স্বরে। মনে হয় খালুর কথাগুলোই বলছিলেন। আমি চুপচাপ রান্নাঘরে কাজ করছি। ওনাদের কথা আমার কান পর্যন্ত আসছে না। হঠাৎ কাচের কিছু ভাঙার শব্দে দৌড়ে গিয়ে রান্নাঘরের দরজার কাছে দাঁড়ালাম। দেখি খালিদ ভাই ওনার চায়ের কাপ আঁচড়ে ভেঙেছেন। সারা মেঝে ছড়িয়ে গেছে কাচে। আমাকে দাঁড়াতে দেখে হিস হিসিয়ে বললেন, মগের মুল্লুক নাকি? আমি ভয়ে একটু পিছিয়ে গেলাম। কাচ ভাঙার শব্দে খালা খালু দুজনেই ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছেন। খালু, এসব কি খালিদ? খালিদ ভাই কোনো উত্তর দিলেন না, মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। খালু, জানো তো ঝিনির দেবর আশফাকের সাথে তুলির বিয়ের কথা চলছে। আমি চাই এই ব্যাপারটি যেন তাড়াতাড়ি এগোয়। আর তুমি দায়িত্ব নিয়ে বিয়ের সমস্ত কাজ করবে। কোথাও যেন কোনো ত্রুটি না থাকে। খালিদ, কিন্তু বাবা আমি। খালু, আমি জানি তুমি কি বলবে। দেখো খালিদ, তুলি দোকানে সাজিয়ে রাখার কোনো খেলার সামগ্রী নয় যে তুমি জেদ করবে আর আমি তোমায় এনে দেব। তুলি আমার কন্যা সম। ওর সুখে থাকা, খুশি থাকা আমার কাছে আগে প্রাধান্য পাবে। খালিদ, আর তোমার ছেলের ভালো থাকা? খালু কিছুক্ষণ চুপ করে খালিদ ভাইয়ের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, একটা কথা কি জানো খালিদ, যে তোমার সাথে ভালো থাকবে না, তুমিও তার সাথে ভালো থাকবে না। তোমার ভালো থাকাও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আমি তোমার জন্য এমন জীবনসঙ্গী চাই যে সাবলীলভাবে তোমার সঙ্গে সংসার করবে, তোমার ভয়ে জড়সড় হয়ে থাকবে না। এই ব্যাপারে আর কথা হবে না। আমি চাই দায়িত্ব নিয়ে তুমি সব কিছু করো। আর মনে রাখবে, এটা মগের মুল্লুক না। আমি চকিত হয়ে খালিদ ভাইয়ের দিকে তাকালাম। ওনার গালের দিকে লক্ষ্য করতেই বুঝলাম উনি দাঁত কিরমির করছেন। কিন্তু খালুর উপরে কথা বলার মতো দুঃসাহস নেই। খালু ওনার কথা বলে বাইরে চলে গেলেন। আমি ঝাড়ু নিয়ে ভাঙা কাজ পরিষ্কার করতে লাগলাম। খালিদ ভাই দেয়ালে একটা লাথি মেরে চলে গেলেন। খালা ওনার উদ্দেশ্য বললেন, তোর এই বদমেজাজি স্বভাবের জন্যই তুলি কেন, অন্য কোনো মেয়ের সাথেও তোর বিয়ে দেব না। খালিদ ভাই পিছন ফিরে বললেন, অন্য কোনো মেয়েকে খালিদ বিয়েও করবে না, ওর এই তুলিকেই রাখবে।
ওনার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে ঝাড়ু দেওয়া রেখে দাঁড়িয়ে রইলাম। খালা চেঁচিয়ে বললেন, বেহায়া নির্লজ্জ ছেলে কোথাকার। এরপর আমার দিকে তাকিয়ে বললেন, তুমিও এভাবে আর দাঁড়িয়ে থেকো না, আসো দুপুরের রান্নায় একটু হাত লাগিয়ে আমাকে উদ্ধার করো। আমি খালার সাথে রান্নাঘরে। খালা রান্না করছে, আমি টুকটাক কাটা বাছা করে দিচ্ছি। খালা রান্না করতে করতে অনেক গল্প করলেন। তার বিয়ের গল্প, খালুর গল্প, খালু কতটা রাগী আর গম্ভীর ছিলেন, সে স্বামী হিসেবে কতটা বন্ধুসুলভ, কত ভালোবাসেন খালাকে, এইসবই বলছিলেন। আমি বললাম, খালা তুমি কি খালুকে ভয় পাও না? খালা, ধুর বোকা মেয়ে, বিয়ে দুইটা মানুষকে এক করে দেয়, তাদের সম্পর্ককে মুহূর্তেই পরিবর্তন করে ফেলে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন তা বোঝানো যাবে না, বিয়ে অনেক দূরের একটা মানুষকে অনেক কাছে এনে দেয়। এভাবেই কথা বলতে বলতে সময়টা কেটে যায়। দুপুরের খাবারটা সবাই একসাথেই খায়, কিন্তু কাউকে দেখে মনে হয় না সকালে কি ঘটে গেছে। সবই স্বাভাবিক। খালিদ ভাইয়ের দিকে তাকালে মনেই হয় না উনি এত ঘটনা ঘটিয়েছেন, কিন্তু আমি স্বাভাবিক হতে পারছি না। বুকটা ধুকপুক ধুকপুক করছে, মনে হচ্ছে আবার না জানি কি হয়। দুপুরের খাবারের পর যে যার মতো রুমে চলে গেল। আমিও সব কিছু গোছগাছ শেষ করে আমার জন্য বরাদ্দ করা রুমে আসলাম। এই রুমটা আগে রিনি আপা ছিল। রুমটাও খুব সুন্দর। এই রুমের সবচেয়ে বেশি সুন্দর রুমের সাথে লাগোয়া বারান্দা। বারান্দায় দাঁড়ালে আকাশ দেখা যায়। আমি বারান্দায় টুকটাক কিছু ফুলের গাছও লাগিয়েছি। হাসনা হেনা বেলি যখন ফোটে সমস্ত ঘর যেন অদ্ভুত সুন্দর একটা ঘ্রাণে ভরে থাকে। আমার বিয়ের পর আমাকে এই ঘর ছেড়ে যেতে হবে। অদ্ভুতভাবে আমার খারাপ লাগতে শুরু করলো। ঘরের দেয়ালটার জন্য মায়া লাগতে শুরু করলো। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বুকের ভেতরটা হু হু করছে, মনে হচ্ছে কি যেন নাই, কি যেন হারিয়ে ফেলছি। বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে দেখলাম খালিদ ভাই কোথায় যেন যাচ্ছেন। যতক্ষণ ওনাকে দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়েছিলাম। উনি চোখের আড়াল হতেই আমার মনে হলো, আচ্ছা আমি যদি খালিদ ভাইকে বিয়ে করতে রাজি হই তাহলে এই ঘরটা আমারই থাকবে। ইস, আমার ঘরের কি লোভ না। তারপরেও খালা, খালু, রিনি আপা, ঝিনি আপা সবাই আমায় কত আপন, কত ভালোবাসে আমায়। খালা আর খালু দুজনেই কি সুন্দর গুটুর গুটুর করে গল্প করে। আচ্ছা আমিও কি এভাবে ওনার সাথে কখনো গল্প করতে পারবো? ধুর, কী সব ভাবনা আমার। সেদিনই সন্ধ্যায় চা বানাচ্ছিলাম, হঠাৎ মনে হলো খালিদ ভাই আমার রুম থেকে বের হলেন। আমার রুমে ওনার কী কাজ? আমি টেবিলে সবাইকে চা নাস্তা দিয়ে নিজের রুমে গেলাম। খালিদ ভাই কখনো আমার রুমে আসেনি, আজ হঠাৎ আসলেন। আমি রুমের চারিদিকে চোখ বোলাতেই দেখলাম টেবিলের উপরে একটা ভাঁজ করা কাগজ পেপার ওয়েট দিয়ে চাপা দেয়া। আমি কাগজটি হাতে নিয়ে দেখি চিঠি। খালিদ ভাই লিখেছেন, কোনো রকম সম্বোধন ছাড়াই তোকে লিখছি। তোকে আমি যে মনে মনে কত নামে ডাকি সেটা শুধু আমিই জানি। আজকে আমার লেখার কারণ তোকে কিছু কথা বলা খুবই জরুরি। এগুলো একান্তই আমার কথা। খুবই ছোটোবেলায় তুই আমাদের বাড়িতে আসলি। তোকে দেখতে ঠিক একটা পুতুলের মতো লাগতো। মনে হতো একটা পুতুল সারা বাড়ি জুড়ে হেঁটে বেড়াচ্ছে, খেলছে, কাঁদছে, আবার আধো আধো কথাও বলছে। আমার বয়সী ছেলেরা যখন বাইরে খেলতে যায় তখন আমি বাইরে না গিয়ে পুতুলের খেলা দেখে সময় পার করতাম। আমার চোখের সামনে আমার ছোট্ট পুতুল আস্তে আস্তে বড় হয়ে উঠল। যতই সে বড় হচ্ছিল ততই যেন তার চোখ দুটো বিষণ্ণতায় ভরে উঠছিল। তার মুখের হাসিও যেন মলিন হয়ে যাচ্ছিল। আমি তার বিষণ্ণ চোখের প্রেমে পড়লাম। তার দিকে তাকালে মনে হয় রাজ্যহারা কোনো দুঃখিনী রাজকন্যা আমাদের বাড়িতে ভুল করে চলে এসেছে। যত দিন যেতে লাগলো আমি এই দুঃখিনী রাজকন্যাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করলাম। আমার মনে হতো এই দুঃখিনী রাজকন্যার সব দুঃখ আমি একদিন দূর করে দেব। তার জন্য একটা সাম্রাজ্য গড়ব যেখানে সে রানীর মতো থাকবে। এর জন্য আমি নিজেকে তৈরিও করছিলাম। আমার আরও কিছু সময় লাগতো, কিন্তু সবার সব চাওয়া তো আর পূরণ হয় না। কিছুটা পাগলামি হয়তো করে ফেলেছিলাম। শোন তুলি, বাবার কথা অমান্য কখনো করিনি আর করবও না। তোর বিয়ে যে দায়িত্ব বাবা আমাকে দিয়েছেন তা আমার পক্ষে পালন করা সম্ভব নয়। তবে আমি আশফাকের সাথে কথা বলেছি, ওরা হয়তো 2-1 দিনের মধ্যেই আসবে। এরপর যতটা দ্রুত পারা যায়, এরপর সব কিছু খুব দ্রুতই হয়ে যাবে। আশফাক বোধহয় তোকে নিয়ে দেশের বাইরে সেটেল হবে এমনই ইচ্ছা ওর। আমি আমার মতো করে ওর সাথে কথা বলেছি, কিন্তু সামনে থেকে সব কিছু সহ্য করা সম্ভব নয়।
আমি দেখতে পারবো না। যার জন্য আমি মনের ভিতরে একটি সাম্রাজ্য গড়েছি তা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তাই আমি আর চলে যাচ্ছি। সব কিছু মিটে যাবার পর আবার ফিরে আসবো। নিজের যত্ন নিস, দায়িত্বে অপারগতার কারণে ক্ষমা করে দিস। খালিদ। চিঠি পড়ে বুকের ভেতরে তোলপাড় করে উঠল। কি করব আমি? কিছুই বুঝে উঠতে পারছি না। চিৎকার করে ঝিনু আপাকে ডাকতে লাগলাম। ঝিনি আপা দৌড়ে এলেন। এসেই দেখেন আমি হাউমাউ করে কাঁদছি। কি হয়েছে তুলি? এভাবে কাঁদছিস কেন? আপা, আপা, খালিদ ভাই। কি হয়েছে? খালিদ কিছু বলেছে? মাথা নেড়ে না জানালাম। ফোপাতে ফোপাতে বললাম, খালিদ ভাই চলে যাচ্ছেন। হ্যাঁ, ট্যুরে যাচ্ছে শুনলাম। তো আপা, উনি ট্যুরে যাচ্ছেন না। ঝিনি আপা আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। আমি আমার হাতের কাগজটি ঝিনি আপার হাতে দিলাম। ঝিনি আপা চিঠি পড়ে বললেন, তুই কি চাইছিস তুলি? আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি জানি না আপা, আমি সত্যিই জানি না। ঝিনি আপা, আমি জানি। এরপর ঝিনি আপা আমার হাত ধরে ডাইনিংয়ের দিকে নিয়ে যাচ্ছেন আর খালিদ ভাইকে ডাকছেন। খালিদ ভাই এলে ঝিনি আপা খালিদ ভাইকে বললেন, তোর কোনো ট্যুরে যাওয়া হচ্ছে না, আজকেই তোর বিয়ে। যা বিয়ের জন্য তৈরি হ। খালুজানকে বললেন, আব্বা আজকেই তুলি আর খালিদের বিয়ে, আপনি সব ব্যবস্থা করেন। হঠাৎ করে এগুলো কি বলছিস ঝিনি? হ্যাঁ বাবা, আর বিয়ে তো হঠাৎ করেই হয়। খালু একটু গড়িমসি করছিলেন, কিন্তু খালা বলে দিলেন, যত রাতই হোক বিয়ে আজকেই হবে। রিনি ঝিনির আব্বা আপনি ব্যবস্থা করেন। খালু আচ্ছা বলে ভেতরের রুমে গেলেন। আমি তখনও মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছি। ঝিনি আপা আমার মুখ তুলে বললেন, আয় তোকে সাজিয়ে দেই। আমার বিয়ের শাড়িটা বাসাতেই আছে, ওই শাড়িতেই তোকে বউ সাজিয়ে দেই। তোর আপত্তি নেই তো? আমি মাথা নেড়ে না জানাতেই খালিদ ভাই বলে উঠলেন, আমার আপত্তি আছে। আমি আর ঝিনি আপা দুজনেই অবাক হয়ে তার দিকে তাকালাম। খালিদ ভাই বললেন, আমার নতুন বউ আমি পুরান শাড়িতে দেখব না, আমি শাড়ি নিয়ে আসছি। বলেই উনি আমার দিকে তাকালেন। ওমা, মনে হলো উনি মুচকি হাসলেন। আর আশ্চর্যের ব্যাপার, এই প্রথম খালিদ ভাইয়ের দিকে তাকিয়ে আমার ভয় লাগলো না, তবে ভীষণ লজ্জা লাগতে শুরু করলো।